অনেকেই আছেন যারা বেশ ভালোই আয় করেন, কিন্তু মাস ফুরলেই কেমন যেন পকেটে টান পড়ে। অবাক লাগে না ব্যাপারটা? মনে হয় এত টাকা গেল কোথায়? হুম এটা কিন্তু খুব পরিচিত একটা চিত্র। তো আজ আমরা এই খুব সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্যাটা নিয়েই কথা বলবো, কিভাবে নিজের টাকার উপর, অর্থের উপর নিয়ন্ত্রণ আনা যায়। আমাদের কাছে রেচেল রিচার্ডসের একটা বই, মানি হানি, আ সিম্পল 7 স্টেপ গাইড ফর গেটিং ইয়োর ফাইন্যান্সিয়াল শিট টুগেদার, সেটার একটা সারসংক্ষেপ আছে। হ্যাঁ, ওই সারসংক্ষেপ ধরেই আমরা আলোচনাটা এগোবো। আচ্ছা, তাহলে আমাদের আজকের লক্ষ্যটা কি? এই আলোচনা থেকে আমরা ঠিক কি বুঝতে চাইছি? দেখুন, মূল লক্ষ্য হলো এই সারসংক্ষেপ থেকে আসল কথাগুলো বের করে আনা। কিভাবে আমরা ঋণমুক্ত হতে পারি, কিভাবে আর্থিক স্বাধীনতার দিকে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে এগোতে পারি, সেই সব বাস্তব পথগুলো খুঁজে বের করা। দারুণ। চলুন তাহলে গভীরে যাই, দেখি রেচেল রিচার্ডস ঠিক কোন কোন পয়েন্টের উপর জোর দিয়েছেন। আচ্ছা। আলোচনাটা শুরু করি একেবারে গোড়ার ধারণাটা দিয়ে। সারসংক্ষেপে বলা হচ্ছে, অর্থ ব্যবস্থাপনা বা টাকা ম্যানেজ করাটা কিন্তু বেশি রোজগারের ব্যাপার না শুধু। না, একদমই না। এটা আসলে একটা দক্ষতা, যা শিখতে হয়। যেমন সারসংক্ষেপে একটা লাইন আছে, শুধু বেশি আয় করলেই ধনী হওয়া যায় না, বরং টাকার ব্যবহার, পরিকল্পনা ও বিনিয়োগই নির্ধারণ করে আপনার আর্থিক স্বাধীনতা। কথাটা কিন্তু খুব খুব পাওয়ারফুল। খুবই সত্যি কথা। তার মানে কি, যার আয় কম সেও এই দক্ষতা অর্জন করতে পারে? এটা সম্ভব। অবশ্যই পারে। এখানেই তো আসল মজাটা। দক্ষতা মানেই তো সেটা শেখা যায়, তাই না? হ্যাঁ। আর অনুশীলনও করা যায়। হুম। আর রেচেল রিচার্ডস বলছেন, এই দক্ষতার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হলো বাজেট তৈরি করা। বাজেট, এই শব্দটা শুনলে অনেকে একটু পিছিয়ে যায়। মনে হয় যেন খুব ঝামেলার কাজ। হ্যাঁ, মনে হয় বটে। কিন্তু সারসংক্ষেপ অনুযায়ী বাজেট হলো আপনার আর্থিক অবস্থার একটা এক্স-রের মতো। একদম পরিষ্কার দেখিয়ে দেয় টাকাটা ঠিক কোন খাতে যাচ্ছে। এক্স রে, উপমাটা ভালো। কিন্তু অনেকেই তো চেষ্টা করে, কয়েকদিন পর আর পারে না, অভ্যাসটা থাকে না। হুম। এই সারসংক্ষেপে কি কোনো টিপস আছে কিভাবে এটা ধরে রাখা যায়? হ্যাঁ, উনি শুধু বাজেট তৈরির কথা বলছেন না, জোর দিচ্ছেন খরচের প্রতিটা ছোট বড় খাত একদম খুঁটিয়ে লিখে রাখার ওপর। ওহ, প্রতিটা? হ্যাঁ, সেটা হতে পারে কোনো অ্যাপ ব্যবহার করে বা ধরুন সাধারণ ডায়েরিতে। তার মতে এই যে প্রতিদিন খরচের হিসাবটা রাখা, এটাই আপনার মধ্যে একটা সচেতনতা তৈরি করে দেয়। আচ্ছা। আপনি যখন নিজের চোখেই দেখবেন যে এই ছোট ছোট অপ্রয়োজনীয় খরচগুলো জমে মাস শেষে কত বড় একটা ফিগার হচ্ছে, তখন নিজে থেকে ইচ্ছে করবে রাশ টানতে। ঠিক। এটা শুধু টাকা বাঁচানো নয়, এটা আসলে নিজের আর্থিক আচরণের যে সাইকোলজি, সেটা বোঝা। আর এই বোঝাটাই নিয়ন্ত্রণের প্রথম ধাপ। তার মানে শুধু যান্ত্রিকভাবে লেখা নয়, নিজের খরচের প্যাটার্নটা বোঝা, এটা সত্যি নিয়ন্ত্রণের দিকে প্রথম স্টেপ মনে হচ্ছে। একদম। আর নিয়ন্ত্রণের কথা যখন উঠলই, যেটা অনেকের গলার কাটা হয়ে থাকে, সেটা হলো ঋণ, লোন। ও হ্যাঁ, ঋণ নিয়ে তো বলতেই হবে। সারসংক্ষেপে কি বলা আছে ঋণ নিয়ে? ঋণকে একেবারে সোজাসুজি স্বাধীনতার শত্রু বলা হয়েছে। বিশেষ করে হাই ইন্টারেস্ট ঋণ, যেমন ধরুন ক্রেডিট কার্ডের লোন। হ্যাঁ, ওগুলোর সুদ তো মারাত্মক। ঠিক, কারণ এই ঋণগুলো খুব দ্রুত বাড়ে আর আসলের চেয়ে অনেক বেশি সুদ দিতে হয়। সারসংক্ষেপে ঋণ থেকে বের হওয়ার জন্য একটা বেশ পরিচিত কিন্তু কাজের পদ্ধতির কথা আছে, ডেট স্নোবল পদ্ধতি। ডেট স্নোবল মানে ঋণের তুষারগোলক। এটা কিভাবে কাজ করে একটু যদি বুঝিয়ে বলেন। এর মূল আইডিয়াটা বেশ ইন্টারেস্টিং। আপনার যতগুলো লোন আছে সেগুলোর একটা লিস্ট বানান। তারপর সবচেয়ে কম অ্যামাউন্টের যে লোনটা, সেটা শোধ করার ওপর পুরো ফোকাস দিন। আচ্ছা, সবচেয়ে ছোটটা আগে। হ্যাঁ, অন্য লোনগুলোর মিনিমাম পেমেন্টটা শুধু করে যান। যখন ওই সবচেয়ে ছোট ঋণটা শোধ হয়ে যাবে, তখন দেখবেন একটা দারুণ জয়ের অনুভূতি আসবে, একটা মেন্টাল বুস্ট পাবেন। ঠিক। এবার ওই ছোট লোনের জন্য যে টাকাটা প্রতি মাসে দিচ্ছিলেন, সেই টাকাটা দ্বিতীয় ছোট লোনটার কিস্তির সাথে যোগ করে দিন। ও আচ্ছা। এইভাবে একটা একটা করে ঋণ শোধ করতে থাকুন। ঠিক যেমন বরফের ছোট গোলা গড়াতে গড়াতে বড় হয়ে যায়, তেমনি আপনার ঋণ শোধ করার ক্ষমতাও আস্তে আস্তে বাড়তে থাকবে। বাহ। আর এই ছোট ছোট জয়গুলোই আপনাকে শেষ পর্যন্ত বড় লোনগুলো শোধ করার জন্য মানসিক শক্তিটা দেবে। এটা তো শুধু অঙ্ক নয়, বেশ সাইকোলজিক্যাল একটা ট্যাকটিক্স, নিজের কনফিডেন্স বাড়ানোর উপায়। একদম। ঋণমুক্ত হলে নিশ্চয়ই একটা বিরাট শান্তি আসে। অবশ্যই। সারসংক্ষেপে এই মানসিক শান্তির দিকটার উপরেও জোর দেওয়া হয়েছে।
ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুমানো আর নিশ্চিন্তে ঘুমানোর মধ্যে তো আকাশ পাতাল তফাত। তা তো বটেই। ঋণ মুক্ত হওয়া মানে শুধু ফাইন্যান্সিয়াল ফ্রিডম না, এটা মেন্টাল ফ্রিডমও। আর এই স্বাধীনতা পেতে গেলে হয়তো কিছুদিনের জন্য একটু স্যাক্রিফাইস করতে হতে পারে। যেমন ধরুন, ঋণ শোধ না হওয়া পর্যন্ত হয়তো একটু কম শপিং করলেন বা রেস্টুরেন্টে খাওয়া কমালেন, নতুন করে লোন নেওয়া বন্ধ রাখলেন। ঠিক, একবার যদি ঋণের বোঝাটা একটু হালকা হয়, তখন স্বাভাবিকভাবেই মনে হয় এবার তাহলে সম্পদ তৈরি করা যাক, মানে সেভিংসের প্রশ্নটা আসে। একদম ঠিক। আর এখানেই র্যাচেল রিচার্ডসের একটা খুব খুব গুরুত্বপূর্ণ পরামর্শ। সেটা হলো পে ইয়োর সেলফ ফার্স্ট। পে ইয়োরসেলফ ফার্স্ট, মানে প্রথমেই নিজেকে টাকা দিন। এটা কি রকম? এর মানে হলো আপনার মাইনে বা আয় যাই হোক, সেটা হাতে পাওয়ার সাথে সাথে অন্য কোনো খরচ করার আগে একটা নির্দিষ্ট অংশ সঞ্চয়ের জন্য সরিয়ে ফেলুন। ওহো, আগে সঞ্চয়, পরে খরচ। হ্যাঁ, বেশিরভাগ লোক কিন্তু উল্টোটা করে। সব খরচ হয়ে যাওয়ার পর যা বাঁচে সেটা জমানোর চেষ্টা করে, আর সত্যি কথা বলতে কি বেশিরভাগ সময় কিছুই বাঁচে না। এটা তো খুবই সিম্পল, কিন্তু দারুণ শক্তিশালী একটা আইডিয়া। মাস শেষে কি বাঁচবে তার অপেক্ষা না করে শুরুতেই নিজের জন্য সরিয়ে রাখা। কিন্তু এই অল্প অল্প করে জমিয়ে কি সত্যি কিছু হয়? এখানেই তো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের ম্যাজিক আর সময়ের শক্তি। শুরুতে অঙ্কটা হয়তো ছোট লাগবে, কিন্তু প্রতি মাসে নিয়ম করে যদি জমাতে থাকেন আর সেটা যদি ঠিকঠাক জায়গায় বিনিয়োগ করা যায়, তাহলে লম্বা সময়ে সেটা বেশ বড় একটা ফান্ড হয়ে দাঁড়াতে পারে। একদম ঠিক। আর এখানেই র্যাচেল রিচার্ডসের একটা খুব খুব গুরুত্বপূর্ণ পরামর্শ। সেটা হলো পে ইয়োর সেলফ ফার্স্ট। পে ইয়োরসেলফ ফার্স্ট, মানে প্রথমেই নিজেকে টাকা দিন। এটা কি রকম? এর মানে হলো আপনার মাইনে বা আয় যাই হোক, সেটা হাতে পাওয়ার সাথে সাথেই অন্য কোনো খরচ করার আগে একটা নির্দিষ্ট অংশ সঞ্চয়ের জন্য সরিয়ে ফেলুন। ও, আগে সঞ্চয়, পরে খরচ। হ্যাঁ, বেশিরভাগ লোক কিন্তু উল্টোটা করে। সব খরচ হয়ে যাওয়ার পর যা বাঁচে সেটা জমানোর চেষ্টা করে, আর সত্যি কথা বলতে কি বেশিরভাগ সময়ে কিছুই বাঁচে না। এটা তো খুবই সিম্পল, কিন্তু দারুণ শক্তিশালী একটা আইডিয়া। মাস শেষে কি বাঁচবে তার অপেক্ষা না করে শুরুতেই নিজের জন্য সরিয়ে রাখা। কিন্তু এই অল্প অল্প করে জমিয়ে কি সত্যি কিছু হয়? এখানেই তো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের ম্যাজিক আর সময়ের শক্তি। শুরুতে অঙ্কটা হয়তো ছোট লাগবে, কিন্তু প্রতি মাসে নিয়ম করে যদি জমাতে থাকেন আর সেটা যদি ঠিকঠাক জায়গায় বিনিয়োগ করা যায়, তাহলে লম্বা সময়ে সেটা বেশ বড় একটা ফান্ড হয়ে দাঁড়াতে পারে। একদম ঠিক। আর এখানেই রেচেল রিচার্ডসের একটা খুব খুব গুরুত্বপূর্ণ পরামর্শ। সেটা হলো পে ইয়োর সেলফ ফার্স্ট। পে ইয়োরসেলফ ফার্স্ট, মানে প্রথমেই নিজেকে টাকা দিন। এটা কি রকম? এর মানে হলো আপনার মাইনে বা আয় যাই হোক, সেটা হাতে পাওয়ার সাথে সাথেই অন্য কোনো খরচ করার আগে একটা নির্দিষ্ট অংশ সঞ্চয়ের জন্য সরিয়ে ফেলুন। ওহো, আগে সঞ্চয়, পরে খরচ। হ্যাঁ, বেশিরভাগ লোক কিন্তু উল্টোটা করে। সব খরচ হয়ে যাওয়ার পর যা বাঁচে সেটা জমানোর চেষ্টা করে, আর সত্যি কথা বলতে কি বেশিরভাগ সময় কিছুই বাঁচে না। এটা তো খুবই সিম্পল, কিন্তু দারুণ শক্তিশালী একটা আইডিয়া। মাস শেষে কি বাঁচবে তার অপেক্ষা না করে শুরুতেই নিজের জন্য সরিয়ে রাখা। কিন্তু এই অল্প অল্প করে জমিয়ে কি সত্যি কিছু হয়? এখানেই তো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের ম্যাজিক আর সময়ের শক্তি। শুরুতে অঙ্কটা হয়তো ছোট লাগবে, কিন্তু প্রতি মাসে নিয়ম করে যদি জমাতে থাকেন আর সেটা যদি ঠিকঠাক জায়গায় বিনিয়োগ করা যায়, তাহলে লম্বা সময়ে সেটা বেশ বড় একটা ফান্ড হয়ে দাঁড়াতে পারে। এটা আসলে আপনার ভবিষ্যতের জন্য আপনার এখনকার একটা ইনভেস্টমেন্ট। আপনি আপনার ফিউচার সেলফকে এখনই টাকা দিচ্ছেন। বিনিয়োগের কথাও বললেন, তার মানে শুধু টাকা জমানো বা সেভিংস এক্স্যাক্টলি। যথেষ্ট নয়। নয়, যথেষ্ট নয়। টাকা বানাতে হলে ইনভেস্টমেন্ট দরকার। সারসংক্ষেপে কি কোনো নির্দিষ্ট পথের কথা বলা আছে, কোথায় বিনিয়োগ করা যেতে পারে? হ্যাঁ, সারসংক্ষেপে কয়েকটা কমন মাধ্যমের কথা বলা হয়েছে। যেমন ধরুন শেয়ার বাজার, রিয়েল এস্টেট, মিউচুয়াল ফান্ড, এই সব। তবে মূল জোরটা দেওয়া হয়েছে বিনিয়োগের কনসেপ্টটার ওপর। কনসেপ্টটা কি? দেখুন, সেভিংস আপনার টাকাকে সুরক্ষিত রাখে, ঠিক আছে, কিন্তু মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কারণে সময়ের সাথে সাথে ওই টাকার কেনার ক্ষমতা কিন্তু কমে যায়। হ্যাঁ, এটা ঠিক। বিনিয়োগ আপনার জমানো টাকাকে সময়ের সাথে সাথে বাড়াতে সাহায্য করে, ইনফ্লেশনকে বিট করতে সাহায্য করে। সহজ কথায় বললে, বিনিয়োগ আপনার টাকাকে আপনার হয়ে কাজ করতে পাঠায়। টাকাকে নিজের হয়ে কাজ করানো, এই আইডিয়াটা দারুণ।
এর মানে কি এই যে আমি যখন কাজ করছি না তখনও আমার টাকা আমার জন্য আয় করছে? ঠিক তাই, একদম ঠিক ধরেছেন। আর এই ধারণার সবচেয়ে আকর্ষণীয় রূপ হল প্যাসিভ ইনকাম বা পরোক্ষ আয়ের রাস্তা তৈরি করা। প্যাসিভ ইনকাম, এটা এখন খুব শোনা যায়। হ্যাঁ, প্যাসিভ ইনকাম মানে হলো এমন ইনকাম যার জন্য আপনাকে সবসময় অ্যাক্টিভলি সময় বা শ্রম দিতে হচ্ছে না। মানে আপনি একবার একটা সিস্টেম বা অ্যাসেট তৈরি করে দিলেন, সেখান থেকে রেগুলার আয় আসতে থাকে। কয়েকটা উদাহরণ দিলে ভালো হয়। সারসংক্ষেপে কিরকম উদাহরণ আছে? কয়েকটা উদাহরণ দেয়া হয়েছে, যেমন ধরুন আপনার একটা এক্সট্রা ফ্ল্যাট আছে, সেটা ভাড়া দিলেন, বা ধরুন আপনি কোনো বই লিখলেন বা গান বানালেন, তার থেকে রয়্যালটি পাচ্ছেন। আচ্ছা। অথবা ধরুন শেয়ারে ইনভেস্ট করে ডিভিডেন্ড পাচ্ছেন, কিংবা কোনো অনলাইন কোর্স তৈরি করলেন বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো অনলাইন বিজনেস দাঁড় করালেন। ওহ, অনলাইন বিজনেসও? হ্যাঁ, প্যাসিভ ইনকাম তৈরি করতে গেলে শুরুতে হয়তো বেশ কিছুটা সময় বা শ্রম বা টাকা ইনভেস্ট করতে হয়, কিন্তু একবার সেটা চালু হয়ে গেলে তখন আপনার সরাসরি অংশগ্রহণ ছাড়াই টাকা আসতে থাকে। ভাবা যায়, ধরুন ছুটিতে ঘুরতে গেছি বা রাতে ঘুমোচ্ছি, তখনও অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এটা তো সত্যি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে একটা বিরাট স্টেপ। কে না চায় এরকম? অবশ্যই, এই প্যাসিভ ইনকামের গুরুত্ব অসম্ভব, কারণ এটা আপনাকে সময়ের দাসত্ব থেকে মুক্তি দেয়। আপনার আয়ের জন্য শুধু রোজগার চাকরির ওপর নির্ভর করতে হয় না। আর এটাই আমাদের নিয়ে যায় আর্থিক স্বাধীনতার আসল সংজ্ঞার দিকে। আর্থিক স্বাধীনতা বলতে আমরা তো সাধারণত ভাবি অনেক টাকা, বড় বাড়ি, দামি গাড়ি, এইসব। কিন্তু সারসংক্ষেপ অনুযায়ী রেচেল রিচার্ডসের ভাবনাটা একটু অন্যরকম, তাই না? হ্যাঁ, তিনি বলছেন আসল ধনী সেই যে নিজের সময় ও সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণ রাখে। আর্থিক স্বাধীনতা মানে শুধু প্রচুর টাকা থাকা নয়। তাহলে কি? এটা হলো আপনার জীবনটা আপনি কিভাবে চালাবেন সেই সিদ্ধান্ত নেবার ক্ষমতা। আপনি কোন কাজটা করতে চান বা চান না, কার সাথে সময় কাটাতে চান, কখন ঘুম থেকে উঠবেন, এই ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো যখন আপনি টাকার কথা না ভেবে নিতে পারবেন, সেটাই আসল ফিন্যান্সিয়াল ফ্রিডম। বাহ! এটা কোনো লাক্সারি নয়, এটা নিজের জীবনের ওপর কন্ট্রোল আনা। নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ, এটাই তাহলে আসল কথা। কিন্তু একটা জিনিস দেখা যায়, অনেকের আয় বাড়ে কিন্তু তার সাথে পাল্লা দিয়ে খরচও হু হু করে বেড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, ফলে আর্থিক অবস্থার কিন্তু খুব একটা উন্নতি হয় না। এই ব্যাপারটা নিয়ে কিছু বলা আছে? আছে। এটাকে সারসংক্ষেপে বলা হয়েছে লাইফস্টাইল ইনফ্লেশন, মানে জীবনযাত্রার মুদ্রাস্ফীতি। এটা খুব স্বাভাবিক একটা টেন্ডেন্সি। কিভাবে হয় এটা? ধরুন মাইনে বাড়ল বা বোনাস পেলেন, আর অমনি ভাবলেন এবার ফোনটা আপগ্রেড করি, গাড়িটা একটু বড় কিনি, আর একটু ঘন ঘন ভালো রেস্টুরেন্টে যাই। স্বাভাবিক ইচ্ছে। স্বাভাবিক, কিন্তু সমস্যা হলো এই বাড়তি খরচগুলো খুব তাড়াতাড়ি আপনার অভ্যাসে ঢুকে যায়, আর ওই বাড়তি আয়টাকেও খেয়ে ফেলে। ফলে আয় বাড়লেও আপনার সেভিংস বা ইনভেস্টমেন্ট বাড়ে না। আর্থিক স্বাধীনতার স্বপ্নটা দূরেই থেকে যায়। তাহলে এর সমাধান কি? আয় বাড়লে কি একদমই খরচ বাড়ানো যাবে না? না, তা কেন হবে? তবে সচেতনভাবে করতে হবে। রেচেল রিচার্ডসের পরামর্শ হল আয় বাড়ার সাথে সাথে খরচের চেয়ে সঞ্চয় আর বিনিয়োগের হারটা বেশি করে বাড়ানো উচিত। মানে একটা ব্যালেন্স রাখা। ঠিক, ধরুন আপনার আয় 10% বাড়ল, আপনি হয়তো আপনার লাইফস্টাইল খরচ 5% বাড়ালেন, কিন্তু বাকি 5% আপনি সেভিংস বা ইনভেস্টমেন্টে যোগ করলেন। এইভাবে আয় আর জীবনযাত্রার মধ্যে একটা ভারসাম্য রাখতে হবে, যাতে আপনি বর্তমানকেও এনজয় করতে পারেন, আবার ভবিষ্যতের জন্য সম্পদ গড়তে পারেন। লাগাম ছাড়া খরচ কিন্তু আপনাকে সেই আর্থিক পরাধীনতার দিকেই ঠেলে দেবে। নিয়ন্ত্রণের কথা যখন হচ্ছে, জীবনের অনিশ্চয়তার কথা তো ভাবা দরকার। মানে হঠাৎ অসুস্থতা বা দুর্ঘটনা বা চাকরি চলে যাওয়া, এরকম বিপদ তো আসতেই পারে। আসতেই পারে। এর জন্য কি প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে? এর জন্য একটা এমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল তৈরি করার উপর খুব জোর দেওয়া হয়েছে। এটা হলো আপনার সেফটি নেট, মানে সুরক্ষার জাল। কতটা বড় হওয়া উচিত এই ফান্ড? সার সংক্ষেপে প্রস্তাব করা হয়েছে আপনার অন্তত 3 থেকে 6 মাসের যে অত্যাবশ্যকীয় খরচ, মানে বেসিক বেঁচে থাকার খরচ, তার সমান টাকা এমন জায়গায় রাখতে হবে যা খুব সহজে দরকার পড়লেই তুলে নেওয়া যায়, যেমন ধরুন সেভিংস অ্যাকাউন্ট বা সহজে ভাঙানো যায় এমন কোনো ফিক্সড ডিপোজিট। 3 থেকে 6 মাসের খরচ, এটা তো বেশ ভালো একটা অ্যামাউন্ট।
এর গুরুত্বটা কি? কেন এটা এত জরুরি? গুরুত্ব অসম্ভব। ধরুন আপনার হঠাৎ চাকরি চলে গেল। যদি এই এমার্জেন্সি ফান্ডটা না থাকে তাহলে সংসার চালাতে আপনাকে হয়তো চড়া সুদে লোন নিতে হবে। ঠিক। অথবা হয়তো কম দামে আপনার শেয়ার বা অন্য ইনভেস্টমেন্ট বিক্রি করে দিতে হবে, যেটা আপনার লং টার্ম ফাইন্যান্সিয়াল গোলকে নষ্ট করে দেবে। কিন্তু যদি আপনার কাছে ৩-৬ মাসের খরচের টাকা জমানো থাকে তাহলে আপনি এই কঠিন সময়টা পার করার জন্য একটা ব্রিদিং স্পেস পাবেন, নতুন চাকরি খোঁজার সময় পাবেন, লোনের ফাঁদে পড়তে হবে না, আর আপনার কষ্ট করে জমানো ইনভেস্টমেন্টগুলো ধরে রাখতে পারবেন। এটা শুধু আর্থিক নিরাপত্তা নয়, মানসিক শান্তিও দেয় তাহলে। অবশ্যই, মস্ত বড় মানসিক শান্তি। তার মানে বাজেট, ঋণ মুক্তি, সঞ্চয়, বিনিয়োগ, প্যাসিভ ইনকাম, লাইফস্টাইল কন্ট্রোল আর এই এমার্জেন্সি ফান্ড, এই সবগুলো ধাপ মিলেই আসলে আর্থিক স্বাধীনতার পথটা তৈরি হচ্ছে। একদম। পুরো আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হচ্ছে যে টাকার সাথে আমাদের সম্পর্কটা কেমন, মানে আমাদের মাইন্ডসেটটা কেমন, সেটাই বোধহয় সবচেয়ে জরুরি। একদম ঠিক বলেছেন। সারসংক্ষেপের মূল সুর এটাই: অর্থ ব্যবস্থাপনা বা মানি ম্যানেজমেন্ট কোনো রকেট সায়েন্স নয়, কিন্তু এর জন্য একটা কনসিয়াস মাইন্ডসেট দরকার। টাকাকে ভয় পাওয়া বা এড়িয়ে যাওয়া নয়, বরং তাকে বোঝা এবং কন্ট্রোল করার মানসিকতা। আপনি অর্থকে কিভাবে দেখছেন, কিভাবে ব্যবহার করছেন, তার প্রতি আপনার অ্যাটিটিউড কেমন, এগুলোর ওপরেই আপনার আর্থিক ভবিষ্যৎ নির্ভর করছে। সারসংক্ষেপের একটা কথা আবারও বলি: যিনি অর্থকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি প্রকৃত অর্থেই স্বাধীন। খুব সুন্দর কথা। আর এই নিয়ন্ত্রণটা অর্জন করা কোনো একবারের কাজ নয়, এটা একটা লাইফ লং লার্নিং প্রসেস, একটা অভ্যাস। দারুণভাবে পুরো বিষয়টা তুলে ধরলেন। তাহলে আমরা যদি এই আলোচনার একদম নির্যাস বা প্রধান শিক্ষাগুলোকে এক জায়গায় করি, তাহলে কি দাঁড়ায়? মানে আমরা কি কি শিখলাম? আচ্ছা, বলা যেতে পারে। প্রথমত, অর্থের ওপর নিয়ন্ত্রণ আনাটা স্বাধীনতার প্রথম শর্ত। দ্বিতীয়ত, বাজেট তৈরি করাটা খুব জরুরি, খরচ ট্র্যাক করার জন্য, নিয়ন্ত্রণের জন্য। হ্যাঁ। তৃতীয়ত, ঋণ, বিশেষ করে বেশি সুদের ঋণ যত তাড়াতাড়ি সম্ভব শোধ করা দরকার। ডেট স্নোবল পদ্ধতিটা এক্ষেত্রে সাহায্য করতে পারে। চতুর্থ, পে ইয়রসেলফ ফার্স্ট, মানে আয়ের শুরুতেই সঞ্চয় করা। এটা সম্পদ গড়ার মূল মন্ত্র। ঠিক। পঞ্চমত, শুধু সঞ্চয় নয়, টাকা বাড়ানোর জন্য বিনিয়োগ করতেই হবে। ষষ্ঠ, প্যাসিভ ইনকাম বা পরোক্ষ আয় তৈরি করা, সময়ের দাসত্ব থেকে মুক্তির একটা পথ। সপ্তম, আয় বাড়ার সাথে সাথেই জীবনযাত্রার খরচ যেন লাগাম ছাড়া না হয়ে যায়, মানে লাইফস্টাইল ইনফ্লেশন এড়ানো। অষ্টম, একটা জরুরি তহবিল, মানে ৩ থেকে ৬ মাসের খরচের টাকা জমানো। এটা অপ্রত্যাশিত বিপদের জন্য সেফটিভিট। নবম, অর্থ ব্যবস্থাপনা একটা শেখার মতো স্কিল, এর জন্য সচেতন মানসিকতা আর অভ্যাস দরকার। আর ১০ নম্বর, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর্থিক স্বাধীনতার আসল মানে হল নিজের সময় আর পছন্দের ওপর নিয়ন্ত্রণ পাওয়া। একদম, এই 10টা পয়েন্ট মনে রাখলে অনেকটা কাজ হবে। রেচেল রিচার্ডসের মানি হানি বইয়ের এই সারসংক্ষেপ আসলেই খুব প্র্যাকটিক্যাল আর কাজের কিছু পথের কথা বলে। যারা টাকার চিন্তা থেকে বেরিয়ে এসে নিজেদের জীবনটাকে নিজের মতো করে সাজাতে চান, তাদের জন্য এই স্টেপগুলো খুব হেল্পফুল হতে পারে। অবশ্যই। আর আলোচনার একদম শেষে একটা প্রশ্ন বা ভাবনা আমার মনে আসছে, যা হয়তো শ্রোতাদেরও ভাবাবে। বলুন। সারসংক্ষেপে তো বলা হলো আর্থিক স্বাধীনতা মানে নিজের পছন্দের কাজ বেছে নেওয়ার ক্ষমতা, নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ। এবার ভাবুন তো, একজন মানুষ যখন সত্যি এই আর্থিক নিয়ন্ত্রণটা অর্জন করেন, তার কোনো লোন নেই, যথেষ্ট সেভিংস আর ইনভেস্টমেন্ট আছে, হয়তো প্যাসিভ ইনকামের সোর্সও তৈরি হয়েছে, তখন তিনি তার রোজগার জীবন, তার কাজ, তার সম্পর্কগুলো নিয়ে ঠিক কী ধরনের অন্যরকম সিদ্ধান্ত নিতে পারেন, যে সিদ্ধান্তগুলো হয়তো তিনি আগে টাকার অভাবে বা ভয়ে নিতে পারতেন না। চমৎকার প্রশ্ন। ফিন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার পর জীবনের প্রায়োরিটিগুলো কিভাবে বদলে যেতে পারে, বা নিজের স্বপ্নগুলো পূরণ করার সাহসটা কিভাবে আসে, এটা সত্যি ভাবার মতো। হয়তো এখানেই লুকিয়ে আছে আর্থিক নিয়ন্ত্রণের আসল পুরস্কারটা। হ্যাঁ, আমারও তাই মনে হয়। নিজের শর্তে বাঁচার ক্ষমতা অর্জন করা, এটাই হয়তো আসল প্রাপ্তি। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি। আশা করি এই বিষয়গুলো আমাদের সবার জীবনে কিছু না কিছু পজিটিভ পরিবর্তন আনতে সাহায্য করবে। নিশ্চয়ই। ধন্যবাদ। ধন্যবাদ।